আজকে থেকে এই দেশ আমার, আমি রাজত্ব করবো এই দেশে। কিন্তু রুদ্র যে আমাদের সাহায্য করেছে তার কি হবে? আর আরও তার সাথে আরও বাইরের দেশের মাফিয়ারা তো আছেই। চিন্তা নেই, আমি সবার সাথে ডিল করে নেব। রুদ্রকে টাকা সহ দিয়ে দেব। সবাই আজ থেকে আমার আন্ডারে কাজ করবে। এমন সময় নিশি দৌড়ে আসলো। বস বস, মহা বিপদ হয়ে গেছে, আমরা তো এবার শেষ। কি হয়েছে এবার হাঁপাচ্ছিস কেন? আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। দা মাফিয়া কিং রাশেদ নয়, বাদশাহ সেলিম খানের ছোট ছেলে, আর সেই আসল মাফিয়া কিং। নিশির কথা শুনে সবাই অবাক হয়েছে, সাথে সবাই ভয় পেতেও শুরু করেছে। আসলে সবাই এখন একটা মিটিং করছে। সেখানে সব শহরের বড় বড় ডন মাফিয়া গ্যাংস্টাররা রয়েছে। তুই কি বলছিস? তো ধারণা আছে? আমি ঠিক বলছি ম্যাম। এই নিন সেলিম খানের বানানো উইল, যেটা কেউ চেঞ্জ করতে পারবে না। রোকিয়া উইল হাতে নিয়ে পড়া শুরু করলো। আমি সেলিম খান, আমি বাংলাদেশের মাফিয়া লর্ড। আমি এখন আর এই দায়িত্ব নিতে পারছি না। আমার 2 সন্তান আছে, বড় হলো রাশেদ আর ছোট হলো বাদশাহ। আমি বাদশাকে পরবর্তী মাফিয়া কিং বানাতে চাই। রাশেদ বড় হলেও তেমন পারদর্শী নয়, আর বাদশাহ যেমন তার শক্তি তেমন তার চিন্তাভাবনা। এখন থেকে রাশেদ সামনে থেকে গ্যাং চালাবে আর বাদশাহ পেছন থেকে পুরো গ্যাং কন্ট্রোল করবে। আমার এই উইল কেউ চেঞ্জ করতে পারবে না। যদি আমার 2 সন্তান মারা যায়, তাহলে মাফিয়া কিং একজন উপযুক্ত লিডার হতে পারবে। বাদশাহ দেশের বাইরে থেকে বিদেশের মাফিয়াদের কন্ট্রোল করবে। বাদশার চেহারা 3-4 জন বাদ দিয়ে কেউ দেখবে না। বাংলাদেশের এখন একজনই মাফিয়া কিং, আর সে হলো বাদশাহ দা মাফিয়া কিং। তার মানে রাশেদ মাফিয়া কিং নয়, তার ছোট ভাই মাফিয়া কিং। রাশিদ যে ডেঞ্জারাস ছিল তাহলে ভাবাই যায় না বাচ্চা কতটা ডেঞ্জারাস। সমস্যা নেই, ওকে খতম করে দেব। বস, আমি এইমাত্র ক্যানাডার ডনের মাধ্যমে জানতে পেরেছি দ্য মাফিয়া কিং ক্যানাডায়, কিন্তু তার ভাইয়ের মৃত্যুর কারণে সে বাংলাদেশে আসবে। আর সে এটাও বলেছে মাফিয়া কিং যেখানে যায় না কেন সেখানে ঝড় উঠিয়ে যায়। তার মতো হিংস্র আর কোনো মানুষ নেই। ও, আই সি। পুরো দেশে খবর ছড়িয়ে দাও সত্যিটা। তোমার মাথা ঠিক আছে তো? সাধারণ জনগণ শুনলে তারা আর ভয় পাবে না। জনগণের কথা বাদ দাও, তুমি নিশ্চয়ই বলুনি যে বাদশা একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। শুধু বাংলাদেশের পুলিশ নয়, বরং বিশ্বের প্রায় 50টি দেশের পুলিশ ওকে খুঁজতেছে। বাদশা এই দেশে আসলে হয়তো পুলিশ ওকে মারবে, না হলে আমি মারবো। হা 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 হা। কিন্তু কেউ তো ওকে আজ পর্যন্ত দেখেইনি, তাহলে ওকে চিনবে কিভাবে? চিন্তা করো না, আমি যতটুকু জানি আসল মাফিয়া কিং এই দেশে আসার সাথে সাথেই কিছু একটা করবে। আর আর সে তো আসছে, জ্বর উঠাতে। দেখি কি জ্বর উঠায়। আমার কাছে পুরো টিম আছে। স্যার, আমাদের ইনফরমেশনের মতে কালকের মধ্যেই মাফিয়া কিং এখানে চলে আসবে, আর তাকে এই দেশের মাত্র 3জন লোক চিনে। কিন্তু তারা কারা তা আমরা জানি না, এমনকি আমাদের দলেরও কেউ হতে পারে। সমস্যা নেই, সবাইকে আস্তে আস্তে শেষ করবো। আহ 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 আহ। সারা দেশে খবর ছড়িয়ে গেছে বাদশাই আসল মাফিয়া কিং, আর সে দ্রুতই বাংলাদেশে আসবে। সবাই আজ পর্যন্ত মাফিয়া কিং এর হিংস্রতা সম্পর্কে যতটুকু জেনেছে, তার ভাইয়ের মৃত্যুতে আরও হিংস্র হবে এটাই স্বাভাবিক। এয়ারপোর্ট, রেলওয়ে, হাইওয়ে, সদরঘাট, যেখান থেকে বাদশাহ এই দেশে আসার সম্ভাবনা রয়েছে, সব জায়গায় সিআইডি পুলিশ পাহারা দিচ্ছে। সাথে মাফিয়ার লোকেরাও আছে, কারণ বাদশাহ এই দেশে আসলে এই দেশে রক্তের বন্যা বইয়ে দিবে। কিন্তু হাস্যকর ব্যাপার হলো, বাদশাকে আজ পর্যন্ত কেউ দেখেনি 3-4 জন ছাড়া। কিন্তু তারা কারা কেউ জানে না। জিশান, আমার নকল পাসপোর্ট রেডি হয়েছে? জি বস। আমি তোকে কতবার বলেছি তুই আমাকে নাম ধরে রাখবি, আমি তোকে নিজের বন্ধু ভাবি। ওকে বাচ্চা, কিন্তু তুই যে দেশে যাচ্ছিস তোর জন্য তো বিপদ রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে। বাচ্চা কোনো বিপদকে ভয় পায় না, বাচ্চা নিজেই বিপদের জন্য বিপদ।
আমি একা যাব না, তুইও যাবি আমার সাথে। মনে নেই আব্বু মারা যাওয়ার আগে বলে গিয়েছিল তোকে আমার সাথে সবসময় থাকতে? তার কথা কি আমি অমান্য করতে পারি? তুই, রাশেদ ভাই আর আঙ্কেল তো আমার পরিবারকে বাঁচিয়েছে। তোরা না থাকলে আজ আমি বেঁচেও থাকতাম না। তোরা সবার জন্য কত কিছু করছিলি, আর পরিণামে কি পেলি? ধোকা। আমি বুঝলাম না মানুষ এত নিচে কিভাবে নামতে পারে। তুই চিন্তা করিস না, একবার দেশে যাই, সবাইকে দেখে নিব। দেশবাসী এতদিন শুধু বাদশা দা মাফিয়া কিং এর আর হিংস্রতার সম্পর্কে শুনেছে, কিন্তু এখন সবাই এবার হিংস্রতাও দেখবে। আমি আসছি, তোরা তৈরি থাকিস। মাফিয়া ধ্রুরা, তোদের আজরাইল আসছি। যে ভাইকে আমি আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম, তার লাশ পর্যন্ত আমি দেখতে পাইনি। আমি আসছি তোদের মৃত্যুর পয়রণা নিয়ে। অন্যদিকে তো দেশের অবস্থা খারাপ। যখন থেকে শুনেছি রাশেদ মাফিয়া কিং না, বরং বাদশা দা মাফিয়া কিং, তখন থেকে দেশের সবাই আতঙ্কে আছে। কারণ বাদশা যে দেশে যায়, সেই দেশে কমপক্ষে হলো 5-এর মতো লাশ পড়বে। সেটা মিনিস্টার থেকে সাধারণ মানুষ যে কেউ হতে পারে। এইদিকে দেশের সব এন্ট্রি পয়েন্টে পুলিশ থেকে সেনাবাহিনী পাহারা দিচ্ছে। সবাই জানে বাদশা যদি একবার সিদ্ধান্ত নেয় যে দেশে আসবে, তাহলে তাকে কেউ আটকাতে পারবে না। বাংলাদেশ শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কানাডা থেকে ফ্লাইট ল্যান্ড হয়েছে। সিকিউরিটি অনেক কড়া, সবার ব্যাকগ্রাউন্ড চেক করে তারপর ছাড়া হচ্ছে সবাইকে। বাদশা আর জিসান ছদ্মবেশে দেশে আসলো। জিসানের একটি ভালো ব্যাকগ্রাউন্ড আছে কানাডায়। বাদশা ফেক আইডেন্টিটি নিয়ে দেশে আসলো। সবার চেকিংয়ের পরে যখন বাদশার ব্যাকগ্রাউন্ড চেক করা হচ্ছে। আপনার নাম? বা জি জি ভালো, নাম রাকিব। আপনি এই দেশে কেন এসেছেন? আমার বড় ভাইয়ের কবর জিয়ারত করতে এসেছি। ঠিক আছে, যান এখন। বাদ, রাকিব, এটা তো তোর মায়ের দেওয়া নাম ছিল। আম্মুকে খুব মিস করি। এখন খেলা শুরু হবে। বাদশা তার ফোন দিয়ে একটা মেসেজ করলো, আর সাথে সাথে এয়ারপোর্টে 10টি পুলিশের গাড়ি ব্লাস্ট হলো। সবাই এদিক ওদিক দৌড়াচ্ছে। সবাই বুঝে গেছে বাদশা এই দেশে এসে গেছে। সবাই এত চেষ্টার পরেও বাদশাকে এই দেশে আসার থেকে আটকাতে পারল না। বাদশাহের মুখে আবার পৈশাচিক হাসি ফুটে উঠল। বাচ্চার সামনে 2টি গাড়ি থামলো। গাড়ি থেকে 2জন লোক নামলো, যাদের দিকে বাদশাহের মুখে হাসি ফুটে উঠল। লোক 2টি বাদশা আর জিসানকে জড়িয়ে ধরলো। তারপর বাদশা আর জিসান 2টি গাড়িতে উঠল। গাড়ি নিজ গতিতে ছুটছে। হঠাৎ গাড়ি 2টি থেমে গেল ঢাকার বাইরে জঙ্গলের মাঝখানে একটি বিশাল একটি সেফ হাউসের সামনে। গাড়ি থেকে বাদশা আর জিসানের সাথে সেই 2জন লোকও নামলো। 4 জন সেফ হাউসের ভিতরে চলে গেল। সেফ হাউসটা জঙ্গলের ভিতরে, তাই মাফিয়ার 4 জন সেফ হাউসের ভিতরে চলে গেল। সেফ হাউসটা জঙ্গলের ভিতরে, তাই মাফিয়ার ক্রুরা এই সেফ হাউসের ব্যাপারে জানে না। কি খবর তোদের? ভাই, আপনি তো জানেন এই জায়গার কি অবস্থা। আমরা ভালো থাকি কিভাবে? রাশেদ ভাই মারা যাওয়ার পর আমাদের অবস্থা আরো খারাপ হয়ে যায়। মাফিয়ারা নিজেদের ইচ্ছা মতো কাজ করা শুরু করে দিয়েছে। দেশের সাধারণ মানুষদের জীবন অনেক খারাপ হয়ে গেছে। দীপ কোথায়? এসে আসে নাই? না রে, দীপ আসে নাই। তুই তো জানোস তার আমাদের সাথে দেখা করা কতটা রিস্কের কাজ। দীপ আমাদের সাথে ঠিক সময়ে দেখা করে নিবে। তোরা চিন্তা করিস না, আমি যখন এসে গেছি
তখন আর কারো চিন্তা করার প্রয়োজন নেই। এখন বল, আমার ভাইয়াকে কারা কারা মেরেছে? প্রত্যেককে এমনভাবে মারবো যে সাধারণ মানুষের আত্মা কেঁপে উঠবে। ভাই এই দেখেন। বলেই ল্যাপটপে একটা পেন ড্রাইভ কানেক্ট করলো। ভাই এ হলো ডেভিড, রাশেদ ভাইকে মারার ষড়যন্ত্রকারীদের লিডার, আর বর্তমান মাফিয়া কিং সেই হতে চায়। আর এ হলো রোকেয়া, ডেভিডের গার্লফ্রেন্ড। এ হলো নিশি, ডেভিডের বিয়ে। তাছাড়া রুদ্র আছে, যে ডেভিডকে অনেক সাহায্য করেছে। ডেভিড রুদ্রকে পুরো ঢাকা শহরের কন্ট্রোল ওকে দিয়েছে। আর তাছাড়া লিডনও আছে ওদের বিশেষ খবর, খবরের হিসাবে। আর ভাই বাহিরের দেশে দুবাই, লন্ডন, আসাম খান, চায়নার ডন কিং চং, রাশিয়ার মাফিয়া কিং ডেভিল, আর পাকিস্তানের ডন ফিরোজ খান রয়েছে, যারা ডেভিডকে সাহায্য করেছে। ভাই এখন ডেভিডের সাথে অনেকেই রয়েছে, যার ফলে আমরা এখন ওকে ধরতেও পারবো না। আর যখন থেকে ডেভিড শুনেছে যে আপনি দেশে এসে পড়েছেন, তখন থেকেই সে আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। নো প্রবলেম, একে একে সবাইকে মারবো। এখন একটা ধামাকা করতে হবে, ওদের বুঝিয়ে দিতে হবে যে বাদশাদা মাফিয়া কিং ইজ নট এ ইজি পারসন। তাদের এমন অবস্থা করব যে তোরা তোকে আমার কেমন কেমন যেন লাগছে। রাশেদ ভাইয়ের মৃত্যুতে তোর চোখ থেকে পানি পড়ে দিই, আর এখন তোর মুখে হাসি লেগে আছে। রাশেদ ভাই আমাদের কত উপকার করেছে, যে তার মৃত্যুর খবর এখন আমাদের চোখের সামনে আসছে। তাহলে ভেবে দেখ, ভাইয়া আমার আপন ছিল, তার মৃত্যুতে আমি কত কষ্ট পেয়েছি। আমার চোখের পানি এখন শুকিয়ে গেছে রে। এখন সেই পানি শুকিয়ে আগুনে পরিণত হয়ে গেছে। আমার বুকের ভেতর প্রতিশোধের আগুন ধাউ ধাউ করে জ্বলছে। বাদ দে, এখন বল তোর নেক্সট প্ল্যান কি? আমার এখন রুদ্রের কাছে যাওয়াটা খুবই প্রয়োজন। তুই পাগল হলি নাকি রুদ্র? এখন ঢাকা শহরের কি? রুদ্র কোথায় থাকে তার ছেলেপেলা ছাড়া কেউ জানে না। আর তুই যদি বাচ্চাদের মাফিয়া কিংয়ের পরিচয় দিয়ে যাস তাহলে কি হবে ভেবে দেখেছিস? রাহুল আর সাব্বির, রুদ্র চেলাপোলাদের কোথায় পাবো? ভাই, ওর ছেলেপেলারা বেশিরভাগ ওই কলেজ বা ভার্সিটির ছাত্রছাত্রী। আপনি ঢাকা ভার্সিটিতে গেলে ওদের দেখা পাবেন। সেখানেই রুদ্রের ছেলেপেলারা বেশি আছে, আর সেখানে কোনো ঝামেলা হলে রুদ্রই আগে গিয়ে পৌঁছায়। ও তাই নাকি? তাহলে তো খেলা এবার জমে উঠবে। বলেই নিজের রুমে চলে গেলাম। রাহুল, সাব্বির আর জিসান বাদশা এর কথা কিছুই বুঝতে পারল না। বাদশা কখন কি করে সেটা আজ পর্যন্ত কেউ ভাবতে পারেনি। পরের দিন সকালবেলা আমি ঢাকা যাব, তোরা ব্যবস্থা কর। বাদশার কথা শুনে সবাই বাদশার দিকে তাকিয়ে আছে। কিন্তু ভাই, ঢাকায় গিয়ে আপনি কি করবেন? সেটা তোদের না ভাবলেও চলবে। আমরা কেন ভাববো না? তুই আমাদের একমাত্র আপনজন। তোর কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে বাস করি? তুই যা প্ল্যান করবি তাতে আমরা তোর সাথে থাকবো ব্যাস। বাদশা বুঝে গেল যে জিসান রেগে গেছে, তাই আর কথা বাড়ালো না। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে বাদশা কে, জিসানকে কিভাবে অর্ডার করতে পারলো। আসলে বাদশা আর জিসান বন্ধুর মতো সম্পর্ক। আর রাহুল এবং সাব্বির হলো বাদশার কাছের লোক, যারা কখনো বাদশার জন্য নিজেদের জীবন দিতেও পিছু পা হবে না। চারজন মিলে ঢাকা শহরে গেল। সেখানে দীপের একটা ফ্ল্যাটে গেল। দীপ হলো সাব্বির আর রাহুলের মতো বাদশার কাছের লোক। দীপ বাংলাদেশের একজন মন্ত্রী প্লাস মাফিয়ার কোয়ালিডার। কিন্তু ডেভিড জানে না যে দীপ বাদশার হয়ে কাজ করে। দীপ এখনও বাদশার সাথে দেখা করে নাই।
ঢাকা শহরে রোদ্রুর চেলাপোলাদের আড্ডাখানা অর্থাৎ ঢাকা ভার্সিটি, সেখানে গিয়ে বাদশা অনার্স থার্ড ইয়ারে ভর্তি হলো। শুধু বাদশা নয়, সাথে জিসানও ভর্তি হয়েছে, কিন্তু অন্য বিভাগে। রাহুল আর সাব্বিরকে সবাই চেনে, কারণ তারাও মাফিয়ার স্পেশাল মেম্বারদের লিডার। পরের দিন বাদশা ছদ্মবেশ ধরে অর্থাৎ একটি পুরাতন টি শার্ট আর প্যান্ট পরেছে, আর তার চুলগুলো তেল দিয়ে শুয়ে রেখেছে। বাদশাকে দেখতে একেবারে খ্যাত খ্যাত লাগছে। বাদশা জিসানকে ভালোভাবেই যেতে বলল। জিসান ভার্সিটিতে চলে গেল, আর বাদশা যাচ্ছে তার ছদ্মবেশে। তাকে দেখতে মনে হচ্ছে ঋত্বিক রোশন হিরো আলমের গেটআপে যাচ্ছে। তবে যাই হোক, এখন গল্পে আসা যাক। বাদশা ভার্সিটিতে পৌঁছে গেল। সে ভিতরে গিয়ে দেখলো চারদিকে গুন্ডা টাইপের ছেলে মেয়েতে ভরা। তবে যারা ভালো ছেলে মেয়ে তারা র্যাগিংয়ের শিকার হচ্ছে। বাদশা জানে যে তাকেও র্যাগিংয়ের শিকার হতে হবে, এবং তাই হলো। হঠাৎ পিছন থেকে কেউ ডাক দিল, এই খ্যাত, এইদিকে আয়। বাদশা পিছনে তাকিয়ে দেখলো একটা বকাটাদের গ্রুপ ডাকছে তাকে। আমি যা চেয়েছিলাম তাই হলো, এবার খেলা শুরু হবে। এই বয়রা, আমাদের কথা কি কানে ঢোকে না নাকি? জি ভাই, শুনেছি। তাহলে দাঁড়িয়েছিলি কেন? আমি ভেবেছিলাম যে আপনি কাকে ডাকছেন, কারণ ভার্সিটিতে আমার আজকেই প্রথম দিন। আমি তো কাউকে চিনি না এই ভার্সিটিতে। তুই ছাড়া কি আর কেউ খ্যাত আছে নাকি এই ভার্সিটিতে? আরে মাহি, থাম এবার। আর তোর নাম কি রে? ভাই রাকিব। তা ভাই রাকিব, কি খবর তোমার? ভালো আছো তো? এই শালা, তুই কোন এলাকার ভাই রে? না ভাই, আমি কোনো ভাই না। আমি তো আপনাদের ভাই বলছিলাম, আপনারাই তো ভুল বুঝলেন। মাহিম কোনো কথা না বলে বাদশার গালে দুইটা থাপ্পড় দিল ঠাস করে। বাদশার রাগে পুরো শরীর ফেটে যাচ্ছে। সে তার হাত মুঠো করে রেখেছে। বকাটেরা তো জানে না বাদশা চাইলে ওদের মারতে 2 মিনিটেরও কম সময় লাগবে। কত বড় সাহস তুই আমাদের মুখের উপর কথা বলিস? তোকে তো আমি আজকেই মেরে ফেলবো। আরে দোস্ত, থাম এবার। আর তুই শোন, ওই যে একটা মেয়ে দেখছিস, সেই মেয়েটাকে গিয়ে এই চিঠিটা দিয়ে আসবি। মেয়েটার আঙ্গুলের দিকে দেখিয়ে দিল। ভাই, এই চিঠিতে কি আছে? শোন, বেশি কথা বলবি না। এবার মাহিমের রাগ উঠে গেল। আমি ওকে থামাতে পারবো না। বাদশা আর কোনো কথা না বলে চিঠিটা হাতে নিয়ে মেয়েটার কাছে গেল। মেয়েটা দেখতে সুন্দরীদের কাতরেই পড়ে, কিন্তু বাদশার এইসব বিষয়ে কোনো ফিলিংস নেই। আপু, এই কাগজটা নেন। কে তুমি? আর এই কাগজে কি আছে? আপনি দেখে নিন। মেয়েটি কাগজটি নিয়ে পুরোটা পড়ে রাগে ফুসফুস করছে, আর সাথে সাথে বাচ্চাকে ঠাস করে গালে থাপ্পড় বসিয়ে দিল। বাচ্চা এটা আশা করেনি যে এবারও তাকে থাপ্পড় খেতে হবে। বাচ্চা বুঝে গেল যে ওই চিঠিতেই এমন কিছু আছে যার কারণে মেয়েটি রেগে গেছে। শালা ফকিন্নির বাচ্চা, তোর সাহস কিভাবে হয় রে আমার সাথে রুম ডেট করার প্রস্তাব নিয়ে আসতে? পিছনে তাকিয়ে দেখলো বাকাটেরা কেউ নেই, সবাই যেন মিস ইন্ডিয়া হয়ে গেছে। আপু, আসলে আমি কিছুই করিনি। আমি র্যাগিংয়ের শিকার হয়েছি। আর এই কাগজে কি লেখা আছে আমি কিছুই জানতাম না। মিথ্যে কথা বলার জায়গা পাস না। আহা মিলি, ছাড় না। তুই তো জানিস ইউনিভার্সিটির কি অবস্থা। আর এই ছেলেটাকে দেখতে সহজ সরল লাগছে। এই জীবনেও তোকে এইরকম প্রস্তাব দিতে কখনোই সাহস পাবে না। তুই ঠিক বলছিস কেয়া। এইরকম খ্যাত মার্কা ছেলে তো রুম ডেটের মানেও জানে না। এই, তোর নাম কি রে? রাকিব।
তোমাকে দেখে তো ইউনিভার্সিটির প্রথম দেখেছি। টনি, আর তুমি? কথা শুনে বোঝা যাচ্ছে যে ভদ্রঘরের মেয়ে। আমি এই ভার্সিটিতে 3rd ইয়ারে ট্রান্সফার হয়ে এসেছি। বাচ্চার কথা শুনে সবাই হাঁ করে তাকিয়ে আছে। মিলি, এ তো আমাদেরই ক্লাসমেট। মিলির কানে ফিসফিসিয়ে বলা কথা আমি শুনে ফেললাম। আচ্ছা, আম্মাকে কি 3rd ইয়ারের ক্লাসরুমটা দেখিয়ে দিবেন? তুমি সোজা গিয়ে ডানের ক্লাসরুমে ঢুকবে। জি, ধন্যবাদ বলার জন্য। বাচ্চা ক্লাসরুমে গিয়ে প্রবেশ করলো। ক্লাসের সবাই ওর দিকে হাঁ হয়ে তাকিয়ে আছে, যেন ক্লাসরুমে কোনো ভূত ঢুকেছে। বাচ্চা একেবারে পিছনের ব্রেঞ্চে গিয়ে বসলো। ক্লাসে স্যার আসার পর সবাই রুমে গিয়ে ঢুকলো। কিয়া আর মিলিও আসলো। বাচ্চা অবাক হলো যখন সেই বকাটেদের গ্রুপও ক্লাসে গেল। আর বকাটেরাও বাচ্চাকে দেখেও অবাকের শীর্ষে গিয়ে পড়ল। ক্লাসে স্যার আসলো, এসে বাচ্চাকে দেখে প্রশ্ন করলো, এই ছেলে তুমি কে, আর এই ক্লাসরুমে কি করো? আমাকে কিছু না বলতে দিয়েই মাহিম বলল, স্যার, আমার মনে হয় এই ক্লাসে ভুল করে ঢুকে পড়েছে। না স্যার, আমি এই ক্লাসেরই স্টুডেন্ট। আমার নাম রাকিব হাসান রাজ। আমি অন্য ভার্সিটি থেকে ট্রান্সফার হয়ে এসেছি। তা এভাবে খ্যাত হয়ে সেজে এসেছো কেন? স্যার, আসলে সবার মতো স্টাইলিশ জামাকাপড় পরে ফ্যাশন করার সময় আমার নেই। আমি এখানে পড়ালেখা করতে এসেছি। তোমার কথা আমার ভালো লেগেছে, কিন্তু হয়তো ক্লাসের অনেকেরই তোমার কথা ভালো লাগেনি, তাই সাবধানে থেকো। স্যারের কথায় বাচ্চা খুব ভালো করেই বুঝতে পারলো, কারণ মাহিমের টিম আর অনেক মেয়েরাই আমার কথা শুনে রাগে ফুসফুস করছে। ক্লাস শেষে বাচ্চা ক্লাসরুম থেকে বের হলো। ক্যাম্পাসের গেটের সামনে জিসানকেও দেখা যাচ্ছে। বাচ্চা যখন জিসানের কাছে যাবে তখন মাহিম অ্যান্ড গ্যাং বাচ্চার কাছে আসলো। কিরে, তোর দেখি জবাব বেশি চলে। তুই একাই ভার্সিটিতে পড়তে আসিস, আর আমরা কি ঘাস কাটতে আসি? সেটা তোমরাই ভালো জানো। কিরে, তুই আমাদের তুমি করে কেন বললি? আমরা একই ক্লাসে, তাহলে তো তুমি করেই বলবো। তোর দেখি মুখ বেশি চলতেছে। এখন আমাকে যেতে দাও। বলেই বাচ্চা হাঁটা শুরু করলো। মাইম একটা হকি স্টিক দিয়ে বাচ্চার পিঠে একটা বাড়ি মারল। হকি স্টিকটা ভেঙে গেল আর বাচ্চা কিছুটা সামনের দিকে ঝুঁকে পড়ল। এই ঘটনা দেখে সবাই বাচ্চার দিকে তাকিয়ে আছে। হকি স্টিক ভেঙে গেল, অথচ বাচ্চা সোজা হয়ে দাঁড়িয়ে আছে। তারা তো আর জানে না বাচ্চার কাছে এইসব হ্যাটাক কিছু না। বাচ্চা মুচকি হেসে চলে গেল। ক্যাম্পাসের গেট থেকে দূরে গিয়ে একটা গাড়িতে উঠে পড়ল, যে গাড়িতে জিসান আগে থেকেই ছিল। কি তুই ওদের কিছু বললি না কেন? এখন তো খেলা মাত্র শুরু হলো, তুই শুধু দেখ আগে আগে হোতা হে কেয়া। শোন, আজকে একটা খবর পেলাম যে ওই মাহিম হলো রুদ্রের ডান হ্যান্ড। তুই তো কাচের কথা বললি, এবার খেলা জমে যাবে। গাড়ি গিয়ে তাদের ফ্ল্যাটের সামনে গিয়ে থামলো। ভাই, এমন একটা খবর পেয়েছি যেটা আমাদের জন্য অনেক লাভজনক। কি সেই খবর? ভাই, খবরটা হলো আপনি যে ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছেন সেই কলেজের মাহিম নামের একজন মাফিয়ার গ্রুপ আছে, যে রুদ্রের বিশেষ লোক। আর তাকে কোনো মতে রাগিয়ে তুলতে পারলেই রুদ্র তার গর্ত থেকে বের হবে। তার মানে বোয়াল মাছ ধরতে হলে আগে তার জন্য টোপ বানাতে হবে। রুদ্র নামের বোয়াল মাছকে ধরতে পারলেই ডেভিড নামের হাঙ্গরকে ধরতে পারবো। ভাই, শুধু ডেভিডকে ধরলেই হবে না, দেশের বাইরে থেকে যারা ডেভিডকে সাহায্য করছে তাদেরকেও ধরতে হবে। সাবির একেবারে ঠিক কথা বলেছে। ওদেরকে এমনভাবে মারবো যে আর কোনো মাফিয়া বা ডন এই বাদশাদা মাফিয়া কিংয়ের সাথে পাঙ্গা নিতে আসবে না।
তাহলে এখন কি প্ল্যান আছে? সাব্বির আর রাহুল, ভালো করে শোন। দীপ এখনও জানে না যে আমরা কোন ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি, আর ভার্সিটিতে পরশুদিন একটা বড় অনুষ্ঠান হবে। সেই দিনই রুদ্রকে ধরতে হবে। দীপ অনুষ্ঠানে স্পেশাল গেস্ট হিসেবে আসবে। কিন্তু রুদ্র কেন ভার্সিটিতে আসবে? কেন আসবে? বাচ্চা একটা পৈশাচিক হাসি দিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল। সাব্বির, রাহুল আর জিসান একই অবস্থায় বসে আছে। তারা জানে বাদশার এই হাসির কারণ অবশ্যই কোনো ভয়ঙ্কর কিছুর লক্ষণ। কারো তো কপালে আজকে মৃত্যু লেখা আছে, কিন্তু সেটা কে? রাত 8টার দিকে বাদশা আবার ফ্ল্যাটে আসলো। বাচ্চা ভিতরে ঢুকে দেখে তার জন্য সবাই বসে আছে। কি রে, তোরা এখনো বসে আছিস? তুই জানোস আমরা কেন এখানে বসে আছি? তুই যে হুট করে বেরিয়ে গেলে কাউকে কিছু না বলে, আমাদের কি টেনশন হয় না? কুল ডাউন গায়েস, কালকে সকলেই বুঝতে পারবি আমার মাস্টার প্ল্যান। বাচ্চাদা মাফিয়া কিংয়ের মাস্টার প্ল্যান বোঝার মতো ক্ষমতা তোদের এখনো হয়নি। কেউ আর কোনো কথা বলল না। সবাই জানে বাচ্চা এখন কিছুই বলবে না সকালবেলা। জিসান, সাব্বির, কোথায় তোরা? তাড়াতাড়ি এসে দেখ কি হয়েছে। কিরে, সকালবেলা গরুর মতো চিল্লাচিল্লি করছিস কেন? রাহুল, কি হয়েছে? টিভিতে দেখ কি হয়েছে। আজকের ব্রেকিং নিউজ, ঢাকার আন্ডারওয়ার্ল্ড কিং রোদের ডান হাত মাহিম খুন হয়েছে। তার ডান হাত কেটে বাম হাতে রাখা হয়েছে। চোখ দুটো উপরে ফেলা হয়েছে। তার এমন নির্মম হত্যা কে করতে পারে? এখন সেটাই হয়তো আপনাদের প্রশ্ন। মাহিমের খুনি দিয়েই দিয়েছে। মাহিমের গায়ে চাকু দিয়ে লেখা হয়েছে যে নোবডি ক্যান ফাইন্ড মি। রুদ্র, আই চ্যালেঞ্জ ইউ, ইফ ইউ হ্যাভ গোডস দেন কাম ইন দ্য ভার্সিটি অ্যান্ড ফাইন্ড মি। আই অ্যাম অলওয়েজ রেডি। কে এভাবে লিখতে পারে? এখন সেটাই হলো প্রশ্ন। সবাই এই নিউজ দেখে বাদশার দিকে তাকালো। জিসানরা নিউজ দেখতে দেখতে বাদশা ও ঘুম থেকে উঠে গেছে। বাদশা, তুই এই খুন করেছিস? ভাই ছাড়া এইরকম হিংস্রভাবে কে খুন করবে? আমাদের একবার বলতে পারতেন, আমরাই ওর খেল খতম করে দিতাম। আপনি এত কষ্ট কেন করলেন? তোদের এতজনের প্রশ্নের উত্তর দিতে পারবো না, কিন্তু একটা কথাই বলবো যে বাচ্চার ডেট গেম ইজ অন। অন্যদিকে আমার মনে হয় মাহিমের খুন বাদশাই করেছে। হ্যালো ভাই, আমি পুরোপুরিভাবেই শিওর যে এই খুন বাদশাই করেছে, আর এবার আমাকেই করবে। আহা রুদ্র, এত ভয় পাচ্ছ কেন? আমরা তো আছি নাকি? আর আমার মনে হয় না বাদশা এই ভুল করবে, কারণ যে মাহিমকে মেরেছে সে রুদ্রকে ওপেন চ্যালেঞ্জ করেছে যে ভার্সিটিতেই রুদ্র ওই খুনিকে খুঁজে পাবে। আর রুদ্রের হাতে যদি ওই খুনি পড়ে তাহলে কি আর সে বেঁচে ফিরতে পারবে? আপনি মনে হয় ভুলে যাচ্ছেন যে বাদশাকে কেউ আজ পর্যন্ত দেখেনি। তাহলে কিভাবে বুঝবেন যে বাদশাই মাহিমের খুনি? কেউ দেখেনি বললে ভুল হবে। আমাদের সবারই জানা মতে মাত্র 3জন বাংলাদেশি মাফিয়ার কলিগরাই ওকে দেখেছে। আর কানাডা ডনের কথা মতে বাদশার সাথে আরও একজন সঙ্গে আছে যে বাদশার ছায়ার সাথে মিশে থাকে, যার নাম জিসান। আগামীকাল তো ওই ভার্সিটিতে একটা অনুষ্ঠান হবে, সেখানে দীপ বিশেষ অতিথি হিসাবে থাকবে। দীপের যদি কোনো ক্ষতি করে দেয়, সেই ওকেও তো আমাদের বাঁচাতে হবে। যতক্ষণ পর্যন্ত না জানতে পারছি যে কারা বাদশাকে সাহায্য করছে,
আমরা কারোর উপর বিশ্বাস করতে পারছি না। তাহলে কি আমি কালকে যাব? তুই যাবে? আমার প্ল্যান মতো চললে তো তোর কোনো ক্ষতি হবে না। ওকে বস। এই দিকে জিশান, চল ভার্সিটিতে যাই। আজকে যাবি নাকি? কেন, না যাওয়ার কি আছে? না, এমনি চল। জিশান ভার্সিটিতে চলে গেল আর বাদশা আবার গেল ঋত্বিক স্টাইলের হিরো আলম ভার্সনে। এইদিকে আজকে ভার্সিটিতে সবাই অনেক আনন্দ, কারণ আজকে তাদের র্যাগিং করার মানুষ নেই। আবার যারা র্যাগিংয়ের সাথে যুক্ত ছিল তারা আজকে ভয়ের মধ্যে রয়েছে। বাদশা গিয়ে ক্যাম্পাসের ক্যান্টিনে গেল, কারণ ক্লাস শুরু হতে এখনো অনেক দেরি, আর আজকে ক্লাস শুরু হবে নাকি তারও শিওর নেই। এমন সময় ভার্সিটির ক্যান্টিনের ওয়েটার সজীব আসলো। কিছু লাগবে নাকি মামা? আচ্ছা, সজীবকে মাথা থেকে পা পর্যন্ত চেক করলো। বয়স বেশি না, 15 থেকে 17 হবে। না, কিছু লাগবে না, কিন্তু তোমার বয়স তো বেশি না, তাহলে এখানে কেন? কি বলুন মামা, পরিবার অনেক চাপ। আমাকে রাকিব ভাই বলতে পারো। চাপ? আমি সজীব। এখন আপনাকে এত কিছু বলতে গেলে যে অনেক সময় লাগবে, আর আমি ডিউটির সময় কথা বলি না, বারণ। এখন তো ক্যান্টিনে তেমন লোক নেই, আর আরও তো সিনিয়র ওয়েটার আছে। তোমার এই ক্যান্টিনের যত ক্ষতি হবে তা আমি দেব। এখন বসো এখানে। না ভাই, টাকা লাগবে না। এই পর্যন্ত আমাকে কেউ এভাবে বলেনি। সবাই আমাকে ছোট লোহা বলছে, কিন্তু আপনি প্রথম যে আমার সাথে ভালো ব্যবহার করলো। গতকাল যে মরলো না মাহিম, একবারের খারাপ লোক। তার মৃত্যুতে কে কি করবে আমি জানি না, কিন্তু আমি মসজিদে 10 টাকা দেব। আচ্ছা দিও। এখন বলো তো তোমার পরিবারে কে কে আছে? দেব অসুস্থ মা, এক বেকার বড় ভাই, আর আমি। তোমার বাবা কোথায়? আমার আব্বু অনেক বছর আগেই মারা গেছে। তোমার বড় ভাইয়ের বয়স কতটুকু, আর সে কোনো কাজ করে না কেন? আমার বড় ভাইয়ের বয়স 23 বছর, আর সে পড়াশোনা অনেকটুকুই করেছে, কিন্তু কোনো চাকরি পায়নি তেমন। আমার মতো চাকরি করতে বললেই সে বলে এত পড়াশোনা করেও এত ছোট চাকরি করবে না। ও ঠিক আছে, তাহলে তোমার বড় ভাইকে এই অ্যাড্রেসে পাঠিয়ে দিবে, আর তার সকল সার্টিফিকেট নিয়ে যেতে বলবে। সেখানে গেলেই তার চাকরিটা হয়ে যাবে। এই অ্যাড্রেসে পাঠাবে, ঠিক আছে? আপনাকে কি বলে ধন্যবাদ দেব ভাইয়া, আপনি এত বড় উপকার করলেন আমাদের। আরে বাদ দাও এসব বিষয়, আমরা কথা বলছি। এমন সময় মিলি আর কে আসলো আমাদের কাছে। কি রে সজীব, এই ক্ষেতের সাথে কি কথা বলস? না আপু, এমনি কথা বলছিলাম। তা কি কথা বলছিলে? রাকিব ভাইয়া আমার পরিবারের কথা জিজ্ঞেস করেছিল। ও জানো, মিনি আপু আর কেয়া আপু রাকিব ভাই আমার বড় ভাইয়ের চাকরি ব্যবস্থা করে দিয়েছে। আচ্ছা, সজীবকে চোখের ইশারায় চলে যেতে বলল। কি রে খ্যাত, তোর তো নিজেরই ঠিক নেই, তুই আবার সজীবের চাকরির ব্যবস্থা কিভাবে করলি রে? তা আপনার না জানলেও হবে। তোর মুখ বেশি চলতেছে কিন্তু। আর ছেড়ে দে না দোস্ত। তা রাকিব, তুমি কিভাবে সজীবের চাকরির ব্যবস্থা করলে? মানে আমার এক আত্মীয় আছে যার একটা ছোট দোকানে লোক লাগবে, তাই সজীবের ভাইকে সেই ব্যাপারে বলা হয়েছে। আর তেমন কিছু না, আমি এখন গেলাম। এই বলেই যখন উঠতে যাব, কেয়া আমার হাত ধরে আবারও চেয়ারে বসিয়ে দিল। আরে কোথায় যাও আমাদের কথা না শুনে? আপনাদের মতো বড় লোকের সাথে আমার মতো গরিবের কি কথা? তুই কি জানিস যে মাহিম কাল খুন হয়েছে? কে মাহিম? গতকাল যার সাথে তোর মারামারি হলো, আর যাকে গতকাল তুই হিংস্রভাবে খুন করেছিস।
বাদশা এই কথা শুনে চেয়ার থেকে দাঁড়িয়ে গেল, কারণ গতকালকে বাদশাই যে মাহিমকে মেরেছে তা তো এদের জানার কথা না। কি আবল তাবল বকতেছেন? আমি আবার খুন হাসালেন? মিলি, গতকাল তোমাকে দেখেছে যে তুমি মাহিমকে যখন খুন করে রাস্তায় ফেলে এসেছিলে। অসম্ভব, গতকাল তো আমি হুডি পরে গিয়েছিলাম, তাহলে এই মেয়ে আমার চেহারা কিভাবে দেখলো? আপনি কি সত্যি আমার চেহারা দেখেছেন? ভালো করে ভেবে দেখেন। আসলে গতকাল সেই খুনি হুডি পরা ছিল, তাই চেহারা দেখতে পারিনি, কিন্তু তার চোখ, বডি ল্যাঙ্গুয়েজ একেবারে তোর মতোই দেখতে। তাহলে থাকেন, আমি গেলাম। আরে এত তাড়াতাড়ি কি আছে? আজকে তো ক্লাস হবে না, তাই বসো। আচ্ছা, তোমার কোনো ফ্রেন্ডস নেই ইউনিভার্সিটিতে? আমার মতো খ্যাতের আবার ফ্রেন্ডস? কেন ইবি ফ্রেন্ডস? মানে আমার মতো খ্যাতের সাথে হুট করে বন্ধুত্ব কেন করবেন? দেখো, সেই দিনের ব্যাপারের জন্য সরি। আমি জানি সব করেছে মাহিমই। আজকে তোমার সাথে বন্ধুত্ব করতে এসেছি। হুট করে তুই থেকে তুমি, এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল রয়েছে। আরে কোনো গন্ডগোল নেই, তোমাকে দেখে ভালো মনে হলো তাই ফ্রেন্ডশিপ করতে এসেছি। কেন, আমরা মেয়ে বলে কি ফ্রেন্ড হবে না? না, তেমন না। তাহলে আর কোনো কথা না, আজকে থেকে আমরা ফ্রেন্ডস। বাদশার দিকে হাত বাড়ালো। বাদশা কিছু একটা ভেবে হাত মিলিয়ে নিল। সেই সময় জিসান আসলো। রাকিব কি করছে এই জায়গায়? বাদশা জিসানকে চোখের ইশারায় বলে দিল চুপ থাকতে, কারণ জিসান আর বাদশা যে একে অপরকে চেনে এটা কেউ না জানতে পারে। জিসান, তুমি কি রাকিবকে চিনো নাকি? না, আসলে কালকের ঝামেলার পর রাকিবের সাথে রাস্তায় দেখা হয়, সেইখানে পরিচয়। ও, তাই বলো। তা তোমরা এখানে কি করছো? রাকিবের সাথে ফ্রেন্ডশিপ করতে এসেছিলাম। বাদশার দিকে জিসান আর চোখে তাকালো, কারণ বাদশা কোনোদিনও মেয়েদের সাথে মেশেনি। তাহলে তোমরা থেকো, আজকে আমি আসি, কালকে অনুষ্ঠানে আবার দেখা হবে। এই বলেই বাদশা চলে গেল। পরের দিন সকালে আজকে যে করেই হোক না কেন রুদ্রকে মারতেই হবে। কিন্তু এত মানুষের সামনে কিভাবে মারবে? আবার ওর সাথে বডিগার্ডও থাকবে। তোর কাছে কি কোনো প্ল্যান আছে বাচ্চা? বাচ্চা কোনোদিন প্ল্যান ছাড়া যুদ্ধে নামে না। ভার্সিটিতে আজকে অনুষ্ঠান হবে, সবাই কাজে লেগে পড়েছে। বাদশা জিসানের সাথে আজকে রাহুল আর সাব্বিরও এসেছে। একটু পর অনুষ্ঠান আস্তে আস্তে শুরু হতে লাগলো। চিফ গেস্ট হিসেবে দীপ এসে গেছে। বাদশাকে আর জিসানকে এখনো দেখতে পারেনি। আস্তে আস্তে অনুষ্ঠান প্রায় শেষের দিকে এসে গেল। এমন সময় ভার্সিটিতে প্রায় 30টার মতো বাইক আর একটা বড় গাড়ি আসলো। সবাই বুঝে গেল যে রৌদ্রু এসে গেছে। রৌদ্রুকে সবাই ভয় পায়। রৌদ্রু গাড়ি থেকে নামলো। কিরে বাদশা, তুই কোথায়? তুই না বলেছিলি যে এ ভার্সিটিতে আসলে আমার সামনে আসবি? আমি তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি, সাহস থাকলে সামনে আয়। রুদ্র, কি হয়েছে? এসব বাচ্চা এখানে কিভাবে আসবে? তুই জানোস না বলেই কথাটা বললি। বাদশা আমাকে চ্যালেঞ্জ করেছিলি যে এই ভার্সিটিতে তোকে পাবো। দীপ পুরো ভার্সিটিটা একবার পুরোটা দেখে নিল। দীপ দেখল দূরে সাব্বির আর রাহুল দাঁড়িয়ে আছে। দীপ বুঝে গেল রৌদ্রের আজকে শেষ দিন। রৌদ্রের মোবাইলে একটা মেসেজ এলো যে সাহস থাকলে ভার্সিটির শেষের দিকের ঘরে গেতে, তাও আবার একা একা। রিপিট, রৌদ্রের মোবাইলে একটা মেসেজ এলো যে সাহস থাকলে ভার্সিটির শেষের দিকে ঘরে যেতে, তাও আবার একা একা।
রুদ্রের এগোতে লাগলো কথাটা। রিপিট, রুদ্রের এগোতে লাগলো কথাটা। রুদ্র সবাইকে ওখানে রেখে একা একা চলে গেল। রুদ্র সেইখানে গিয়ে দেখলো একটা রুম আছে। রুদ্র সেই ঘরের ভিতরে প্রবেশ করলো। রুদ্র দেখলো রুমে কেউ নেই। রুদ্রের পিছু পিছু ওর লোকেরা, রিপিট, রুদ্রের পিছু পিছু ওর লোকের সাথে দীপ আর ভার্সিটির ছেলেমেয়েরা এলো। তারা রুমে গিয়ে দেখলো সেখানে রুদ্র নেই। রুদ্রকে আগেই বাচ্চা অজ্ঞান করে ভার্সিটির ক্লাসরুমে নিয়ে গেছে। কেউ ভাবতেই পারবে না যে রুদ্রকে বাচ্চা ক্লাসরুমে নিয়ে যাবে। রুদ্রের আস্তে আস্তে চোখ খুলছে। চোখ খুলে সে আশেপাশের পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। সে এখানে কিভাবে আসলো। তার মনে পড়ে গেল সে যখন ওই রুমে গেল তখন একজন লোক মুখ বেঁধে তার ঘাড়ে এমনভাবে আঘাত করলো যে সে অজ্ঞান হয়ে যায়। তারপর তার কিছুই মনে নেই। রুদ্র এখন দুইটা বেঞ্চের সাথে বাঁধা আছে। রুদ্রের সামনে এখন একটা লোক দাঁড়িয়ে আছে। সে আর কেউ না, বাদশা। কিন্তু রুদ্র বাদশার মুখ দেখতে পারছে না, কারণ বাদশা মুখে মাস্ক পরে আছে। কিরে তুই? তোর মৃত্যু। হা 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 হা। আমার মৃত্যু? তাও আবার তুই? আমি নিজেই মৃত্যুর ফ্যাক্টরি, আর তুই আমাকে মরার ভয় দেখাচ্ছিস? আমাকে খুলে দে, তাহলে তোকে প্রাণে বাঁচার সুযোগ করে দেব। খুন আমাকে। কুল কুল, এত গরম হওয়ার কিছুই নেই। তোর চিৎকার কেউ শুনতে আসবে না, কারণ তোর সামনে এখন বাদশাদা মাফিয়া কিং দাঁড়িয়ে আছে। এই কথা শোনার পর রুদ্রের মুখ থেকে হাসিটা নিমিষে বিলীন হয়ে গেল। ভাই, আমাকে মাফ করে দিন। আমি কিছু জানি না। সব ওই ডেভিড আর বাইরের দেশের মাফিয়ারা করেছে। ভাই, আমি সত্যি কিছু জানি না। এত ভয় পাওয়ার কিছুই নেই। আমি শুধু দুইটা প্রশ্ন করব। যদি তুই সত্যি কথা বলিস তাহলে তোর মুক্তি। কি প্রশ্ন ভাই? আমার ভাইকে কিভাবে মেরেছিস? আই ওয়ান্ট অ্যান্সার। ভাই, আমি সত্যি জানি না। বাদশা বুঝে গেল যে কিভাবে রুদ্রের মুখ থেকে কথা বের করবে। কিছু একটা শয়তানি বুদ্ধি তার মাথায় আসলো, আর তার মুখে একটা হাসি ফুটে উঠল। বাদশা বুঝে গেল যে কিভাবে রুদ্রের মুখ বাদশা একটা পকেট নাইফ বের করে রুদ্রের হাত বরাবর গেঁথে দিল। রুদ্র অসম্ভব ব্যথায় চিৎকার করতে লাগলো, কিন্তু কোনো লাভ নেই, কারণ এই ভার্সিটির পাশে আরও কয়েকটা ভার্সিটি আছে যারা আজকে জমিয়ে মজা করতেছে আর সাউন্ড স্পিকারে গান বাজাচ্ছে, যার আওয়াজ আমাদের ভার্সিটিতেও শোনা যাচ্ছে, এবং এই শব্দই যথেষ্ট বাচ্চার জন্য। আসলে এই ভার্সিটিতেও অনুষ্ঠান হচ্ছিল, কিন্তু রুদ্র আসার পর সব বন্ধ হয়ে গেল। এখনো সময় আছে, বলে দে, না হলে তুই বাচ্চার হিংস্রতা এখনো দেখোস নাই। ভাই, আমি জানি না। বাদশা এবার রুদ্রের মুখে লাল মরিচের গুঁড়া ঢুকিয়ে দিল, পুরো এক প্যাকেট। তারপর রুদ্রের চোখের সামনে একটা পিন নিয়ে আসলো। ধারালো পিন আর রুদ্রের চোখের মাঝখানে একটা মিলিমিটারের ব্যবধান আছে শুধু। এখনো কি বলবি নাকি সারা জীবনের জন্য অন্ধ করে দিব? না ভাই, আমি সব বলবো। আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে, বল। পিনটা চোখের সামনে থেকে সরিয়ে নিলাম। ভাই, সেদিন রাশেদ ভাইয়ের কাছে খবর এসেছিল যে
ল্যান্ডলর্ড আসলাম খান বাংলাদেশে লুকিয়ে লুকিয়ে এসেছে আর রাশেদ ভাইয়ের উপর অ্যাটাক করবে। তখন রাশেদ ভাই তার পুরো গ্যাং নিয়ে আসলাম খানের উপর হামলা করে। আসলাম খান হেরে যাচ্ছিল, ঠিক সেই সময় ডেভিড রাশেদ ভাইয়ের পিছন দিয়ে চাকু মারে। রাশেদ ভাই বিশ্বাস করতে পারছিল না যে ডেভিড রাশেদ ভাইয়ের সাথে ধোঁকা করতে পারবে। রাশেদ ভাই আমাকে চোখের ইশারায় ডেভিডকে মারতে বলে, কিন্তু ডেভিড আমাকে ঢাকা শহরে দেওয়ার লোভ দেখিয়েছিল, তাই আমি রাশেদ ভাইকে সাহায্য করিনি। সেই সময় চীনের ডন কিং চং আসল, সাথে রাশিয়ার মাফিয়া কিং ডেভিল আর পাকিস্তানের ডন ফিরোজ খান আসলো। ডেভিড তাদেরকে লুকিয়ে বাংলাদেশে আসতে সাহায্য করে। আমার সামনে সবাই রাশেদ ভাইকে খুবই হিংস্রভাবে হত্যা করে। ভাই, তারপরে ডেভিড বাকি ডনদের সাহায্য এই দেশকে জাহান্নামে পরিণত করে তোলে। ভাই, আমি আর কিছু জানি না, আমাকে মাফ করে দিন। ফরেইন মাফিয়ারা কি এখনো দেশে আছে? না ভাই, তারা নিজ নিজ দেশ থেকেই ডেভিডকে পাওয়ার দিচ্ছে। তাহলে তাদের এই দেশে কিভাবে আনবো? ভাই, সেটা ডেভিড জানে। তাহলে আমাকে ডেভিডের ঠিকানা দে। ভাই, সে তো আন্ডারগ্রাউন্ড। ঠিকানা দিবি নাকি এখানেই তোকে মেরে ফেলবো? বলছি ভাই, ডেভিড এখন এই গেস্ট হাউসে রয়েছে। ভাই, এখন আমাকে ছেড়ে দিন, আমি এখন থেকে আপনার দলে। আচ্ছা, তুই আমাকে বল তো, সেদিন তুই ইচ্ছা করলে কি ভাইকে বাঁচাতে পারতি? হয়তো ভাই পারতাম। তাহলে তুই ভাবলি কিভাবে যে আমি তোকে বাঁচতে দিব? বলেই বাচ্চা রোদ্দুরের গলার ব্লেড দিয়ে একটা কাট দিল। রোদ্দুরের গলা থেকে গড় গড় করে রক্ত বের হওয়া শুরু করলো। তখনই বাচ্চা একটা চিৎকারের শব্দ পেল। বাচ্চা পিছনে তাকিয়ে দেখলো কেয়া চিৎকার দিয়েছে। বাচ্চাকে এভাবে দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে। কিয়া রুম থেকে দৌড় দিল। বাচ্চা তার পিছনে দৌড়াতে লাগলো। কেয়া, আমার কথা শোনো। না, তুমি একটা খুনি। কিয়া দৌড়াতে দৌড়াতে একজনের সাথে ধাক্কা খেলো। আরেকটা কথা, বাচ্চা আর কিয়া ছিল বিল্ডিংয়ের টপ ফ্লোরে। কিয়া দেখলো তার সামনে তার বড় ভাই দাঁড়িয়ে আছে। ভাইয়া, আমাকে বাঁচাও, আমার পেছনে একটা খুনি আসতেছে। কোথায় সে? তুই আমার সাথে আয়। বলেই কিয়ার ভাই তার পকেট থেকে একটা রিভলভার বের করে সামনে হাঁটতে লাগলো। আর সেই সময় বাচ্চার সামনে আসলো কিয়া আর কিয়ার ভাই। ভাইয়া, এটাই সেই খুনি, আমাদের ক্লাসরুমে একজনকে খুন করে এসেছে, এখন আমাকেও মেরে ফেলবে। কিয়ার ভাই বাচ্চার দিকে রিভলভার তাক করলো, কিন্তু যখন বাচ্চার চেহারা দেখলো তখন কিয়ার ভাইয়ের হাত কাঁপা শুরু করলো। আর এক সময় রিভলভার পড়ে গেল তার হাত থেকে। কিয়ার ভাই আর কেউ না, দীপ, যে বাচ্চার আসল পরিচয় জানে। দীপ বাচ্চার পায়ের সামনে শুয়ে পড়ল। ভাই, আমার বোনকে ক্ষমা করে দাও, সে তোমাকে চেনে না, তাই এমন করেছে। আমি কেয়াকে মারবো না, আমি তো শুধু তাকে বোঝানোর জন্য তার পিছনে দৌড়াচ্ছিলাম। ভাইয়া, তুমি ওকে ভয় কেন পাচ্ছ? ডাইরেক্ট শুট করে দাও। চুপ কর, তুই বাঁচতে চাইলে তুই ক্ষমা চেয়ে নে। ইয়ার মাথায় কিছুই ঢুকছে না। সেই সময় তাদের কাছে জিসান, সাব্বির আর রাহুল আসলো। বাদশা, কাজ কি শেষ হয়েছে? জিসান, তুমিও? জিসান একবার কিয়ার দিকে তাকিয়ে আবার বাচ্চার দিকে তাকালো। সাব্বির, রুদ্রের লাশ ক্লাসরুমে পড়ে আছে, শাপলা চত্বরে ঝুলিয়ে দিবি। ওকে ভাই। কিয়া আর কোনো চাপ নিতে পারেনি, তাই কিয়া সেন্সলেস হয়ে যায়। হাইপার হওয়ার কিছুই নেই, কেয়া মাথায় এত প্রেশার নিতে পারেনি, তাই সেন্সলেস হয়ে গেছে। দীপ, তোর বোনকে বাসায় নিয়ে যা, আর তোরা আমার সাথে চল, ডেভিডের সাথে দেখা করে আসি। ডেভিড, তুই এর ঠিকানা কোথায় পেলি?
রুদ্রর থেকে সব জেনে নিয়েছি। আর দীপ, আজকে ফ্ল্যাটে দেখা করবি সন্ধ্যার দিকে। ওকে ভাই। এখন চল তোরা। তারপর বাদশা, জিসান, সাব্বির আর রাহুল গাড়িতে উঠে রৌদ্রের বলা গোডাউনের দিকে রওনা দিল। সেখানে পৌঁছানোর পর কয়েকজন গার্ড দেখতে পেল। বাদশা গাড়ি গোডাউন থেকে অনেক দূরে পার্কিং করলো। তারপর সবাই আস্তে আস্তে গোডাউনের পিছনের দেওয়াল টপকে ভিতরে গেল। সেখানে অনেক গার্ড ছিল, কিন্তু তাদের সাইলেন্সার বন্দুক দিয়ে মারা বাদশার কাছে কোনো ব্যাপার না। আস্তে আস্তে সব গার্ডদের মেরে ফেলার পর একটা রুমের সামনে পৌঁছালো। ভিতরে কারোর কথা বলার আওয়াজ শোনা যাচ্ছে। আওয়াজ শুনে তো মনে হচ্ছে ডেভিড তার গার্লফ্রেন্ড, ডেভিডের খাস সামসা লিডন আর ডেভিডের পিয়ে নিশিয়েছে। ও, তাহলে সবাই একসাথে আছে। আজকে সবার খেল খতম। রাহুল আর সাব্বির ভিতরে যা। ভাই আমরা যাব? চিন্তা করিস না, এই বাচ্চা থাকতে তোদের কেউ টাচ পর্যন্ত করতে পারবে না। তোরা শুধু ডেভিডকে এই কথাটা বলবি। ওকে ভাই। রাহুল আর সাব্বির রুমের ভিতরে গিয়ে ডেভিডের সামনে দাঁড়ালো। বাদশা আর জিসান দরজার কাছে লুকিয়ে আছে। কিরে তোরা এখানে? তোদের তো ওই কিরে তোরা এইখানে? তোদের তো এই হাইড আউটের ব্যাপারে বলিনি। তোরা কিভাবে এই জায়গায় আসলি? আসলে রুদ্র ভাই আমাদের আপনার ঠিকানা বলেছিল। তা রুদ্র কোথায়? কে রে? রুদ্রকে তো আমি বাদশাকে মারতে পাঠিয়েছিলাম। আসলে রুদ্র ভাই আর বেঁচে নেই। বাদশাহকে মরে ফেলেছে? তা তোরা কি আমাকে এই খবর শোনানোর জন্য আসলি? না ভাই, আমরা একজনকে আপনার সাথে দেখা করতে এনেছি। কে সে? আমি দরজার পিছন থেকে সামনে এলাম। কে রে তুই? তোদের আজরাইল, বাদশাদা মাফিয়া কিং। বলেই বাদশা ডেভিডের দিকে বন্দুক তাক করে গুলি ছুড়ল, কিন্তু ডেভিড লিটনকে তার সামনে নিয়ে আসলো। তাই গুলিটা লিটনের লাগে। বাদশা যেহেতু দূরে ছিল, তাই বুলেট লিটনের শরীর ভেদ করতে পারেনি। নিশি আর রোকিয়া ফায়ারিং করা শুরু করে। আবার এইদিকে বাদশা, জিসান, সাব্বির আর রাহুলও ফায়ারিং করা শুরু করে। যেহেতু বাদশা হুট করে হামলা করে, তাই ডেভিডরা কিছু করতে পারেনি। আর এইদিকে রোকিয়ার গুলি লাগে আর সে নিচে পড়ে যায়। ডেভিড তাকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু এইদিকে বুলেটের তুফান চলছে। তাই রোকেয়াকে রেখেই নিশি আর ডেভিড পিছনের দরজা দিয়ে বের হয়ে যায়। রাহুল আর সাব্বির ওদের পিছু নিতে গেলে বাদশা ওদের থামায়। কি হলো ভাই, আমাদের আটকালেন কেন? ডেভিডের পিছু করতে হবে না। কেন ভাই, ডেভিড তো পালিয়ে গেল। বাদশা জোরে জোরে হাসা শুরু করলো। সেটা কোনো সাধারণ হাসি ছিল না, বরং সেটা একটা পৈশাচিক হাসি ছিল। এই হাসির মানে বাদশার প্ল্যান কাজ করেছে। এখন শুধু খেলা হবে মৃত্যুর খেলা। তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। ডেভিড তো বেরিয়ে গেল। আমি চেয়েছি বলে যেতে পেরেছে। মানেটা কি? তোর মাথায় কি চলছে আমি কিছুই বুঝতে পারছি না। বাচ্চার খেলা বাচ্চা আর আল্লাহ তাআলা বাদে কেউ বুঝতে পারবে না। ভাই তুই আমাদের বুঝিয়ে একটু বল। পরে বলবো, এখন রোকেয়াকে আমাদের সাথে নিয়ে আয়। সন্ধ্যায় দীপের সাথে অনেক কথা আছে। আজকেই সব প্ল্যান তোদের সাথে শেয়ার করব। সবই তো বুঝলাম, কিন্তু এই ডাইনিকে আমাদের সাথে নিয়ে যাব কেন? মাঝে মাঝে ডাইনিরাও অনেক কাজের। মানে? এখনই সব মানে বুঝলে কি হবে? সন্ধ্যায় সব কিছু বলবো। আর এই
রোকেয়াকে আমাদের সাথে নিয়ে যাবি, এর চিকিৎসা করতে হবে। রোকেয়া গুলিকে সেন্সলেস হয়ে গেছে। তারপর সবাই তাদের ফ্ল্যাটে পৌঁছে গেল। সন্ধ্যার দিকে দীপ ফ্ল্যাটে কাছে আসলো। আমাকে একবারও বললে না ভাই যে তোমরা সেই ভার্সিটিতে ভর্তি হয়েছো, তাহলে আমি সাহায্য করতে পারতাম। তোকে বললে তুই ওদের মতো আমাকে আটকাতি। যেটা করা রিস্ক, ওটা করা রিস্ক। ও তাহলে এই ব্যাপার। তা রোকাইয়ার কি অবস্থা করেছো? তাকে ডাক্তার দেখে গিয়েছে, গুলি বের করা হয়েছে, এখন ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, প্লাস বিছানার সাথে হাত পা বাঁধা আছে। কিন্তু আমরা কেন ওকে বাঁচিয়ে রাখছি তাই তো বুঝতে পারছি না। আর কেনই বা ডেভিডকে পালিয়ে যেতে দিচ্ছি। সব বলবো আজকে। আগে দীপকে বল, কিয়া কি এখন ঠিক আছে? এখন ঠিক আছে, আমি ওকে সব বলে দিয়েছি আপনার ব্যাপারে, আমার ব্যাপারে। আর ইউ আউট অফ মাইন্ড দীপ। তুই কি জানিস তুই কি করলি? এর ফলে আমরা কত বড় বিপদে পড়ব তুই ভাবতেও পারবি না। যদি কেয়া কাউকে বলে দেয়? আমি কাউকে কিচ্ছু বলবো না। দরজার আড়াল থেকে বের হয়ে আসলো। তোমার পিছনেই এখানে এসেছি। তুই এখানে? কিন্তু কেন? তুই জানিস না বাদশা ভাই এসব পছন্দ করে না। এই তোমাদের কাছে বাছা হতে পারে, কিন্তু আমার কাছে আমার বন্ধুরা কি। কেয়া তুমি এখানে কেন এসেছো? চলে যাও এখান থেকে।